হিমালয় কিরীটিনীম ব্রহ্মরাজর্ষি গগনাঢ্যম বন্দে ভারত মাতরম। ভারত মায়ার চরণরাজি সমুদ্র ধৌত করিলেন। হিমালয় যার মুকুট রূপে বিরাজিত, যার গর্ভে ব্রহ্মর্ষি এবং রাজর্ষিরা জন্মগ্রহণ করেছেন, সেই রত্নগর্ভা ভারত মাতাকে বন্দনা করি। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় প্রান্ত সংঘচালকজি, জেলা সংঘচালকজি শ্রীকান্ত দা, আদরণীয় কার্যবাহজি, আজকের এই অনুষ্ঠানের মেধাবী সঞ্চালক, অন্যান্য সংঘ কার্যকর্তাবৃন্দ, উপস্থিত প্রবুদ্ধ সজ্জনবৃন্দ, মা ও বোনেরা, আজকে এই বিশিষ্ট নাগরিক সম্মেলনে আমাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে সংঘ শতবর্ষের কার্যক্রম, কিন্তু এর সাথে আর দুটি গুরুত্বপূর্ণ ক্ষণ সমাপতিত হয়েছে। একটি হলো, যে রাস্তা ধরে আমরা চলাচল করি, সেই সাধ্বী বীরাঙ্গনা অহল্যাবাই হোলকরের 300 বৎসর পূর্তি চলছে, আর বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে চলছে। তো এই শুভ অবসরের শুভক্ষণে আপনাদের উপস্থিতি আমাদের অত্যন্ত আনন্দিত এবং গর্বিত করছে। সেজন্য আপনাদেরকে পুনরায় সশ্রদ্ধ নমস্কার জানাই। দীর্ঘ সময় মোগল শাসন এবং ইংরেজি শাসনে পরাধীনতাকৃষ্ট ভারতবর্ষ অশিক্ষা, অস্পৃশ্যতা, দারিদ্রতা শিকার হয়েছে। এটি আত্মবিস্মৃত জাতি। স্বামীজি বলছেন যে লেভিটিয়ান সদৃশ নিদ্রাভিভূত এই জাতিটিকে পুনরুজ্জীবিত করে ভারত মাতাকে কিভাবে পুনরায় বিশ্বগুরুর সিংহাসনে প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তা করে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। 1892 খ্রিস্টাব্দে 24, 25, 26 কন্যাকুমারী কাছে শিলাখণ্ডে বসে স্বামীজি ধ্যানমগ্ন হলেন। ধ্যানের বিষয় ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দের শক্তি সম্পন্ন গুরুদেব স্বামী বিবেকানন্দের চেতনা বৃত্তের কেন্দ্র থেকে ভগবানকে সরিয়ে সেখানে বসিয়েছিলেন ভগবানের বিরাট রূপ ভারত মাতা। স্বামীজির সেখানে দিব্য দর্শন হয়েছিল। স্বামীজি বলছেন যে আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমার প্রাচীনা সেই জননী নবযৌবন স্বরূপা হয়ে পূর্বপেক্ষা অধিক মহিমান্বিত হয়ে সিংহাসনে অবস্থান করছে। স্বামীজির এই যে দিব্য দর্শন, এটি ভারতবাসীর কাছে এক লক্ষ্য স্থির করে দিয়েছে। আমরা সংঘের ভাষায় বলি পরম বৈভবশালী রাষ্ট্র। এই পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করার জন্য স্বামীজি আমাদের কাছে একটা ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা দিয়েছে। আমার আদরণীয় কার্যবাহী তার উল্লেখ করেছে। স্বামীজি যে পরপর ফর্মুলাগুলি বলেছেন, প্রথমে বলেছেন মানুষ গড়ার শিক্ষা। শিক্ষা মানে এমন বিষয় যা থেকে মানুষের চরিত্র তৈরি হবে। শিক্ষা মানে এমন বিষয় যে শিক্ষার বলে ভিতরের মানুষটি বড় হবে। যে শিক্ষার বলে সে তার নিজের দায়িত্ব নিতে পারবে, পরিবারের দায়িত্ব নিতে পারবে, সমাজের দায়িত্ব নিতে পারবে, রাষ্ট্রের সামনে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধানে সদর্থ পদক্ষেপ নিতে পারবে। এমনকি
বৈষয়িক সমস্যা সমাধানে সে উল্লেখযোগ্য যোগদান রাখতে পারবে। শিক্ষা থেকে আসতে হবে সংস্কার, শিক্ষা থেকে আসতে হবে গর্ব। তারপর স্বামীজি এই দারিদ্র্যপৃষ্ট ভারতবর্ষের জন্য সেবার কথা বললেন। 5টি সেবার কথা বললেন: অন্নদান, বস্ত্রদান, গৃহদান, প্রাণদান, জাগতিক বিদ্যাদান, আধ্যাত্মিক বিদ্যাদান। কিন্তু এই যে সমস্ত বিষয়গুলি, এই সমস্ত বিষয়গুলিকে যে ফ্রেমের মধ্যে দিয়ে করতে হবে, সেই ফ্রেমটা হলো কি? অর্গানাইজেশন, কোঅর্ডিনেশন অফ উইল, অ্যাকুমুলেশন অফ স্ট্রেংথ। আর এই যে স্বামীজি পুরো ইঞ্জিনিয়ারিংটা দিয়ে গেলেন, এই ইঞ্জিনিয়ারিংটাকে টেকনোলজিতে রূপান্তর করেছে, একটা প্রযুক্তি তৈরি করেছে, একটা প্রোগ্রামিং করেছে। তিনি হলেন আরেক সূত্রধর, প্রাতঃস্মরণীয় ডাক্তার কেশব বলিরাম ভারতীয়। আসলে ভারতবর্ষের সমাজ চিরকাল একজন সূত্র ধরেন, আবার তিনি যেখানে সূত্রটা ছেড়ে দেন সেখানে আরেকজন সূত্রটা নিয়ে নেন। গীতা মুখে শ্রী ভগবান বলছেন, কালে মোহ মহতা যোগ নষ্ট কর। যখন কালের মধ্যে যোগ নষ্ট হয়ে যায়, প্রয়োগ নষ্ট হয়ে যায়, তখন একজনকে আবির্ভূত হতে হয়, যুগপুরুষকে আবির্ভূত হয়। তো স্বামীজি যেখানে সূত্রটা ছাড়লেন, সেখানে ডাক্তার কিছু সূত্রটা ধরলেন, এবং তার অনন্যতা হল যে এই প্রযুক্তিকে একবারে গ্রামের প্রত্যন্ত জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া। এবং সেই প্রযুক্তির বা প্রোগ্রামিংটির নাম হলো শাখা পদ্ধতি। 1925 সালে বিজয়া দশমীর দিনে ডাক্তারজি কয়েকজন যুবককে নিয়ে সেই পদযাত্রা শুরু করেছিলেন। আজ সংঘ শতবর্ষে পৌঁছে গেছে, আর সেই শতবর্ষের অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এই যে শতবর্ষে পৌঁছে গেছে সংঘ, তাহলে কি সংঘ কেবলমাত্র তার সাফল্য নিয়ে ডঙ্কা নিনাদ করবে বা উৎসব করবে? না, সংঘ সেই দৃষ্টিকোণ রাখে না। সংঘের বৌদ্ধিক কার্যকর্তারা গভীরভাবে সমাজকে চিন্তন করে সমাজের যে অসুবিধাগুলি আছে, সেই অসুবিধাগুলিকে সুধারণের জন্য কিছু পরিকল্পনা করেছে। আর সংঘ শতবর্ষের উদযাপনের মূল দিক হল সমাজের পরিবর্তন। সমাজেতে সংঘ দেখেছে যে এই যে শতবর্ষের ফলে যে সাফল্য এসছে, সেই সাফল্যটা হলো কি না, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন RSS, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিন্দু সংগঠন RSS, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিচারধারা উপস্থাপন করার সংগঠন RSS। এমনকি যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ক্রাইসিস চলছে, সেখানেতে সদর্থক একটা অল্টারনেটিভ প্যারাডাইম, একটা দক্ষ বিচারধারা রাখার যে ব্যবস্থা, সেটাকে করেছে RSS প্রজ্ঞাত ভাইয়ের মাধ্যমে। যখন শক্তি সংগঠিত হয়, সংহত হয়, নির্ণায়ক হয়, তখন কি হয় না, পরাধীনতার কালঙ্ক চিহ্ন মুছে গিয়ে অযোধ্যাতে ভব্য রাম মন্দির তৈরি হয়। এই সফলতা সত্ত্বেও সমাজ সম্বন্ধে সংঘের যে অধ্যয়ন, সমাজের যে স্থিতি, সেখানে তো সংঘ খুব ভালো করে উপলব্ধি করেছে শুধু মানুষ তৈরি হলে হবে না, শুধু বিচারধারা ঠিক হলেও হবে না, অবস্থার পরিবর্তন চাই, ব্যবস্থার পরিবর্তন চাই। আপনি যদি ব্যাংকে যান, প্রথম দিন হয়তো গেলেন, দেখলেন কেউ আপনার সাথে সহযোগিতা করছে না, ব্যাংকের অবস্থাটা এমন আছে। পরের দিন গেলেন, হয়তো ভালো একজন ব্যাংক কর্মীকে পেলেন, তিনি বললেন যে আপনার ডাটাগুলো সিস্টেমে নিচ্ছে না। সিস্টেমের পরিবর্তন চাই। এই সিস্টেমের পরিবর্তনের জন্য
এখানে যে সমস্ত বিশিষ্ট নাগরিকরা আছেন, যারা সমাজে অনেক কৃতিত্বের অধিকারী, যাদের বিচারধারাতে সমাজ চলে, যাদেরকে সমাজ অনুকরণ করে, অনুসরণ করে, তাদেরকে সমাজের দায়িত্ব নিতে হবে, সমাজ পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। সেই জন্যই আপনাদের এখানকে স্বাগত। আপনারাও রাষ্ট্র নির্মাণের কাজে, রাষ্ট্র পুনর্গঠনের কাছে আপনাদের কৃতিত্বের যোগদান হোক। শ্রীমদ্ ভগবদ গীতাতে একটি শ্লোক আছে, ইয়ৎ যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব তরো জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোকস্থ ধনুবৎসরে। অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো, তোমার মতন শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম কাজ করে সাধারণ লোক সেটা অনুসরণ করে। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা মিশলে বলে আছে যে একটা জায়গাতে বড় ভোজসভা হচ্ছে, সেখানে সবাই খেয়ে গেছে, শেষকালে চাষিরা এসছে সমস্ত কাজ শেষ। তখন চাষিদের পরিবেশন করতে করতে বলছে, আমরাও অম্বল হয়েছে, আপনারা নেবেন? তখন চাষিরা বলছে, বাবুরা কি খেয়েছে? যদি বাবুরা খেয়েছে তাহলে নেন। অর্থাৎ আপনারা বিশিষ্ট নাগরিকবৃন্দ, আপনারা যদি এই সঙ্গ বিচারধারা সমাজ পরিবর্তনেতে আর সক্রিয়ভাবে উত্তমভাবে যোগদান করে, তাহলে সমাজ সেই নিরিখে চলবে। এই আগ্রহ নিয়ে সঙ্গের শতবর্ষে এই কার্যক্রমের যোজনা। সমাজেতে যে 5টি পরিবর্তন আনতে হবে, আসলে এটা আমাদের এক পারম্পরিক পরম্পরা। এটি কেবলমাত্র ভারতবর্ষে আছে। ভারতবর্ষ হলো যোগ্যময় সংস্কৃতি। ভারতবর্ষের সংস্কৃতি কথাটা আছে, অন্য জায়গাতে সংস্কৃতি কথাটা নয়। কালচার আর সংস্কৃতি এক কথা নয়। যা সংস্কারের দিকে নিয়ে যায়, যা সন্মার্গগামিতার দিকে নিয়ে যায়, সেটি হলো সংস্কৃতি। তো বৈদিক যুগেতে বৈদিক যজ্ঞ ছিল, স্মৃতির যুগেতে এলো স্মার্ত যজ্ঞ। সেখানে আমরা পঞ্চমহাযজ্ঞ দেখেছি, ব্রহ্মযজ্ঞ দেখেছি, দেবযজ্ঞ দেখেছি, পিতৃযজ্ঞ দেখেছি, নৃযজ্ঞ দেখেছি, ভূযজ্ঞ দেখেছি। আবার কালের প্রয়োজনে সেই যজ্ঞ রূপ পরিবর্তন করেছি, যাকে আমরা আজকে বলছি পঞ্চ পরিবর্তন। তাই আজকে আমরা বিষয় রাখবো সঙ্গ শতবর্ষের গুঞ্জন, পঞ্চ পরিবর্তন। জাতি বিদ্বেষ, উচ্চ নির্যাতের প্রভেদ, অনেক সময় বিদেশিদের চক্রান্তের কারণের জন্য আমাদের দুর্বলতাগুলোকে খুঁচিয়ে আরো বেশি প্রকট করা হয়েছে। আধুনিক কালে ক্রিটিক্যাল রেস থিওরি বলে যে থিওরি অ্যাডপ্ট করে আমাদের সমাজ ব্যবস্থাকে যেভাবে ভাঙার চেষ্টা করা হচ্ছে, এবং যারা রিজিম চেঞ্জ করে, শাসন ক্ষমতার পরিবর্তন করতে চায়, এবং রাজনৈতিক দলগুলি সেই জাতি বিদ্বেষকে কেন্দ্র করে ভারতবর্ষকে টুকরো করতে চায়। এই ভারতবর্ষের মধ্যে আমরা লাভ জিহাদ দেখি, রিভার্স লাভ জিহাদ দেখি। আমরা এই ভারতবর্ষের মধ্যে পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য যে চক্রান্ত, এবং সেখানে এলজিবিটিকে ইন্ট্রোডিউস করে আর তার স্বীকৃতি দিয়ে, রাজনৈতিক স্বীকৃতি দিয়ে, আইনি স্বীকৃতি দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, তাতে আমাদের পরিবার প্রথা ভেঙে যাচ্ছে। এবং এই যে আমাদের যে গোলামী মানসিকতা, এই গোলামী মানসিকতার পরিবর্তন হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলিকে চিন্তন করে, মন্থন করে, ভাবনা করে এই পঞ্চ পরিবর্তনের বিষয়টি সমাজের সামনে আনা হয়েছে। যে 5টি পরিবর্তন সমাজের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, সেই 5টি পরিবর্তন হলো সামাজিক সমরসতা, পর্যাবরণ, কুটুম্ব প্রবোধন, নাগরিক কর্তব্য, স্বদেশী এবং স্বয়েচ্ছাচার। প্রথম হলো সামাজিক সমরসতা। সমরসতা শব্দের মধ্যে বুঝতে পারছেন যে সমরসে জারিত করা,
যে সমাজটি আমাদের দেশেতে কিন্তু জাতপাতের নিরীক্ষে কোনো বিভেদ ছিল না, বৈদেশিক শাসনের কারণের জন্য আর এটাকে প্রকট করে মানুষের উস্কে দেওয়া হয়েছে। এবং অনেক সময় দেখা গেছে যে আমরা জাতপাতের অহংকারের জন্য আর এই বিদ্বেষ সৃষ্টি করেছি। স্বামী বিবেকানন্দ যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন তখন হিন্দু সমাজকে সতর্ক করে দিয়েছিলেন যে তোমরা যদি সতর্ক না হও তাহলে এখানে যে মুসলমান জনসংখ্যা আছে তার জনসংখ্যাটা বৃদ্ধি পাবে। এবং তার ফলে সমাজের বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই প্রতিক্রিয়াগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সকলকে সমস্ত মানুষকে একত্রিত হবে, সংগঠিত হয়ে আমার একটি পরিচয়, আমি হিন্দু, আমি সনাতন ধর্মের উত্তরসূরি, এই ভাবটা প্রকট করতে হবে। আমাদের শাস্ত্র বলে অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম, অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদারা চরিতানাম তো বসুধ হইব কুটুম্ব। বলছে যারা লঘু চিত্তের লোক তারা বলে ও আলাদা আমি আলাদা, কিন্তু যারা উদার চরিত্রের লোক তারা বলে সবাই আমার বন্ধু, বিশ্বের সবাই আমার বন্ধু, বসুধ হইব কুটুম্বক। সেই জন্য আমরা কি করি, কিন্নান্তু বিশ্বমার্য, সবাই বন্ধু বলে সবাইকে আমরা আর্য করার চেষ্টা করি, ধর্মান্তকরণ করার চেষ্টা করি না। সুসংস্কৃত সুসভ্য জাতি হলো আমাদের উপনিষদ বলে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতম জগৎ তেন তত্ত্বেন ভঞ্জিতা মা বৃদ্ধ পশ্য সিদ্ধ নয়। বলছে সবের মধ্যে ভগবানই আছে, ভগবান বেঁচে রেখে কিছু নেই, কোনো বিভেদ নেই। একতাই জোরে বিভেদী বন্ধনের সৃষ্টি করে। স্বামীজি এটাকে আরো সুন্দর করে অ্যাড্রেস করলেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি নোবেল। তিনি বললেন সেন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র। সুতরাং সবাই অমৃতের পুত্র, এই তত্ত্ব আমাদের কাছে আছে। তাহলে আমাদের করতে হবে সঙ্গ তার জন্য এক সুন্দর প্ল্যানিং করে দেবে। আমাদের করণীয়টা হলো যে আমাদের বন্ধুবর্গের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, সমস্ত শ্রেণীর মানুষ যেন বন্ধুবর্গের মধ্যে থাকে। আমরা যেন তাদের সাথে বসি, উঠি, কথা বলি, চলি। আমার ঘরে যে মেয়েটি কাজ করে, আমার যে গাড়িটি চালায়, আমার যে দোকানদার আছে বাড়িতে যে মাছ নিয়ে আসে, সবার সাথে একটা সমভাব রাখতে হবে। এবং তাদের আমার উৎসব তাদেরকে যোগদান করাতে হবে, তাদের উৎসবে আমাদের যোগদান করতে হবে। এবং অনেক সময় একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে যে যারা আদিবাসী তারা হিন্দু নয়, এই বিভেদটা বুঝতে হবে। তাদের যে দেবতা আমার দেবতা, তাদের উৎসব আমাদের উৎসব, এইভাবে আমাদের এই সমরসতা দৃষ্টিকোণটা রাখতে হবে। তা না হলে আমরা এই কাজটা সমাজকে সংগঠিত করে একতাবদ্ধ করে আর এগিয়ে নিতে পারবো না, সমাজের দুর্বলতা রয়ে যাবে। খুব সুন্দর সুন্দর উদাহরণ আছে। আমাদের সঙ্গের শিবির চলছে, সেখানেতে আর মহাত্মা গান্ধী এসছেন। মহাত্মা গান্ধী হরিজনদের নিয়ে আর খুব সচেতন ছিলেন। তো উনি এই সঙ্গের কার্যক্রম দেখে অভিভূত হয়ে গেছে, এত নিয়মানুবর্তিতা, এত শৃঙ্খলা। তো ওনার মনে হয়েছে যে সঙ্গ যদি এত ভালো কাজ করছে তাহলে জাতপাতের বিষয়ে এত সঙ্গ কি করে। তো অনেক কার্যকর্তাকে জিজ্ঞাসা করলেন যে এখানে আমাদের কি কি বিভিন্ন জাতির লোক আছে। সঙ্ঘের কার্যকর্তারা বললেন যে না, আমরা তো বলতে পারবো না কে কোন জাতির আছে। তখন ওনার কৌতূহল আর যাচ্ছে না, উনি নিজে অনেককে প্রশ্ন করলেন, প্রশ্ন করে জানলেন যে এখানে অনেক বিভিন্ন জাতির লোক আছে, অথচ তারা একসাথে বসছে, খাচ্ছে, গান করছে, কোনো ভেদাভেদ নেই, কোনো ভিন্নতা নেই। তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। সঙ্ঘের কার্যক্রম এরকম ভাবেই চলে, সঙ্ঘ এটুকুই চাই। সাবিত্রীবাই ফুলে একজন মহিলা, তিনি কত বছর আগে সমাজের সমরসতা আনার জন্য চেষ্টা করেছেন। আর স্বামীজি তার স্বতন্ত্রের মধ্যেও বলেছেন
মুচি, ম্যাথর, চণ্ডাল আমার ভাই, আমার রক্ত। সবাইকে ভারতবর্ষকে স্বতন্ত্রতার পথে নিয়ে যেতে হয়, তাহলে সমস্ত মানুষকে নিয়েই চলে যেতে হয়। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা হলো পর্যাবরণ। পর্যাবরণ সংস্কৃত শব্দ পরিয়াবরণ, মানে যা আচ্ছাদিত করে রাখে আপনাকে, আমাকে, সারা বিশ্বের স্থাবর জঙ্গম ভূত সবাইকে নিয়ে আচ্ছাদিত করে রাখে। গীতাতে সুন্দর করে বলা আছে, ভূমি আপ অনল বায়ু খম মন বুদ্ধি রে রোচ অহংকার ইত্যাম্নে ভিন্না প্রকৃতি অস্ততা। বলছে ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই যে পঞ্চতত্ত্ব, এটা দিয়ে বহিঃপ্রকৃতি তৈরি হয়। আর মন, বুদ্ধি, অহংকার দিয়ে অন্তঃপ্রকৃতি তৈরি হয়। মানুষের কাজ হবে অন্তর প্রকৃতিকে সংযোজিত করে আর বহিঃপ্রকৃতির দ্বারা পুষ্ট হওয়া, যে বহিঃপ্রকৃতিকে আচ্ছাদিত করে রেখেছে। মানুষের বিকাশের জন্য, পুষ্টির জন্য প্রকৃতি যা দিয়েছে তা যথেষ্ট। কিন্তু মানুষ যদি লোভে পড়ে প্রকৃতিকে শোষণ করতে চায়, তাহলে সেটা তার বিকৃতি। এবং সেই কারণের জন্য আজকে আপনারা দেখছেন সমাজে কি কঠিন কঠিন রোগ এসেছে। আমি চিকিৎসক, আমি জানি যে অনেক রোগীরা জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আমাদের কেন ভারী ভারী রোগ হয়? তার বেশিরভাগ কারণটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। মন পাল্টে যাচ্ছে, শরীর পাল্টে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, ঋতু পাল্টে যাচ্ছে, অকালে বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে। এই সমস্ত জায়গা থেকে মুক্তি করার জন্য আমাদের এই প্রকৃতি মাতাকে শুদ্ধ পবিত্র করতে হবে, এই পঞ্চভূতকে শুদ্ধ পবিত্র করতে হবে। এটাও আমাদের এক পারম্পরিক অঙ্গীকার। আমাদের সাথে প্রকৃতির সম্পর্কটা হলো সন্তান এবং মায়ের সাথে সম্পর্ক। আমরা বলি ধরিত্রী মাতা, আমরা বলি গঙ্গা মায়ের, আমরা বলি যমুনা মায়ের, আমরা বলি গঙ্গা বিষ্ণু পদতভূতা, আমরা বলি নর্মদা মহাদেবের কন্যা। আমরা সকালবেলা উঠে আর যখন ভূমিতে নামার আগে বলি সমুদ্র বসনে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপদী নমস্তুভ্যাং পাদস্পর্শম ক্ষমস্বমে। হে ভূমি, আমি তোমার উপর দিয়ে হাঁটবো, তোমার উপর দিয়ে কত অত্যাচার করব, তুমি আমায় ক্ষমা করে দাও। আমরা বলি ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধির কুরু। এই পূজ্য ভাব আমাদের পর্যাবরণের প্রতি, সেই পূজ্য ভাব রেখে আর যদি আমরা মাকে দহন করি, শোষণ না করি, তাহলে আমরা সুন্দর এক প্রকৃতি মানব সমাজকে, শুধু মানব সমাজকে নয়, জঙ্গল জানোয়ার সবাইকে উপহার দিতে পারবে। সুতরাং আমাদের কি করতে হবে? খুব সহজ কাজ, সঙ্গ কোনো কঠিন কাজ বলে না। সেই কাজটা হলো তিনটে বিন্দুতে নিয়ে আসতে হবে। প্লাস্টিক হাটাও, গাছ লাগাও, পানি বাঁচাও। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আজকে বাড়ি ফিরে যাবেন, বাড়িতে গিয়ে আবার গ্লাস বাটিগুলোকে নামান, প্লাস্টিকের বোতলগুলোকে গ্যারেজ করে। বৃক্ষ লাগান, বৃক্ষ ছাড়া বাঁচতে পারা যাবে না। একটি মানুষ, বিজ্ঞানীরা বলছে একটি মানুষের জন্য 400টা বৃক্ষ লাগে। আর সবচেয়ে ভালো বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। তুলসী বৃক্ষ অন্যান্য বৃক্ষগুলো দিনের বেলা অক্সিজেন দেয় আর রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, কিন্তু তুলসী বৃক্ষ দিবারাত্র অক্সিজেন দেয়। সেটা তুলসী গাছ লাগান। চারদিকে স্বচ্ছতা রাখার চেষ্টা করুন। স্বচ্ছ সমাজ, সুন্দর সমাজ, শ্রেষ্ঠ সমাজ। এই কাজগুলো আমাদের পরপর করে যেতে হবে, তাহলে আমরা এই পর্যাবরণকে খুব সুন্দর করে রাখতে পারবো। বাড়ি যখন তৈরি করবেন, সেখানে একটা আবহাওয়া এবং সূর্য হাওয়া যেন ভালো করে থাকে। প্রতিটি বাড়িতে একটি পুষ্টি বাগান করুন, তুলসী বৃক্ষ রোপণ করুন। আপনারা জানেন এই পর্যাবরণ রক্ষা করার জন্য আমাদের মনীষীরা কেমন জীবন দান করেছেন। আপনারা অনেকে লোকবুদ্ধের নাম শুনেছেন,
অগস্ত্যমণির মহিষী স্ত্রী ছিলেন, তিনি আর দক্ষিণ ভারতের মানুষকে প্রাণ দান করার জন্য তিনি নদীতে রূপান্তরিত হয়েছিলেন। সেই নদীর নাম হলো কালী। আপনারা অমৃতদাজির নাম শুনেছেন। বহু বছর আগে তিনি কোনো আন্দোলন করেননি, তিনি বৃক্ষকে জড়িয়ে ধরেছেন যাতে বৃক্ষছেদন না হয়। তো যিনি বৃক্ষ কাটতে এসছেন তার হাতে অমৃতদাজির প্রাণ চলে গেছে। এইরকম ধরনের স্বার্থ ত্যাগ, জীবন ত্যাগের উদাহরণ আমাদের সমাজে আছে। তাহলে এই পর্যাবরণ সুরক্ষার জন্য আপনাদের যোগদান মহতি হোক, এই আহ্বান তো থাকবেই। তৃতীয় বিন্দু হলো সেটা হলো নাগরিক কর্তব্য। দেখুন, নাগরিক কর্তব্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো কানুন, আর একটা হলো সদ্ভাবনার দ্বারা সমাজের প্রীতি উৎপাদন করা। এত বড় সমাজ, এত বড় রাষ্ট্র, সেখানে কি সবসময় কানুন দিয়ে চলে না মানুষ কানুনের ভয় করে? তা যদি হতো তাহলে আরজিকর হতো না, তা যদি হতো আইকিউসিটি হতো না, তা যদি হতো ল কলেজ হতো না, তাহলে সমাজে এত ভ্রষ্টাচার হতো না, তাহলে বাংলাতে ডেমোক্রেসি শেষগুলো হতো না। সেজন্য কানুন আমাদের মানতে হবে, সংবিধানকে শ্রদ্ধা করতে হবে, রাষ্ট্রীয় ধ্বজকে শ্রদ্ধা করতে হবে, আমাদের যথাসময়ে কর দিতে হবে, ঠিক সময় লাইনে দাঁড়াতে হবে, সব কাজগুলো করতে হবে। কিন্তু তার সঙ্গে যেটা আর একটা গুরুত্বপূর্ণ করতে হবে সেটা হলো সদ্ভাবনার দ্বারা, আমাদের ভারতীয় আধারিত মূল্যবোধের দ্বারা সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়া। আমরা বলি নেশন ফার্স্ট, আমরা বলি রাষ্ট্র সর্বোপরি না, শুধু তার সঙ্গে আর একটা জিনিস যোগ করে দিয়েছি, সেটা হলো রাষ্ট্র তৈরি করার জন্য আমার যোগদান সর্বোপরি, আমি এগিয়ে যাব। আর এই যে মূল্যবোধের কথা বলছি, এর মোট থিমটা হলো আমাদের হিন্দু সংস্কৃতির মধ্যে রয়েছে, আমাদের উপনিষদের মধ্যে রয়েছে। না বিরত দুস্তরিতা, না শান্ত না সমাহিত, না শান্ত মানসবাদী প্রজ্ঞানেন অপবাদ। যে দুষ্কর্ম থেকে বিরত হয়নি, যার ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রিত হয়নি, যার মন সমাহিত হয়নি, সে কেবলমাত্র পড়াশোনা করে আত্মাকে জয় করতে পারবে না। তাহলে আত্মাকে লাভ করার জন্য তার বেসিক ফ্রেমটা হলো স্বামীজির মূল্যবোধ। এই মূল্যবোধের উপরে আধারিত হতে হবে। সেই জন্য আমাদের এই মূল্যবোধ নিয়েই চলতে হবে। সেজন্য কতগুলি বিশেষ বিশেষ কথা গীতাতেও বলে দেওয়া আছে যে কতগুলি জিনিস আপনি ভালো ব্যবহারের দ্বারা, সুন্দর ব্যবহারের দ্বারা আর সমাজ পরিবর্তনের প্রয়াস। আপনি কেমন করে বাক্য বলবেন, কেমন করে কথা বলবেন, এগুলি সব পরপর বলে দেওয়া আছে। অনুবিদেত করম বাক্য সত্যম প্রিয়ম হিতম চৈয়া সদ্ধিয়া ভাষণম চৈব বাংময়ম প্রবচতে। উদ্বেগকর বাক্য বলো, সত্য করে বলো, প্রিয় করে বলো, শ্রদ্ধাইটা রাখো। দেববীজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচার্য ব্রহ্মচর্য অহিংসাচ সাইগম তপোচ্ছতে। দেব বীজ গুরু প্রাজ্ঞজনের প্রতি উচ্চ ভাব রাখো, অহিংসা করো, হিংসা করো না, আর নিজের ভোগকে সামনে রেখো না, কোনো অপচয় করো না। এই মূল্যবোধগুলিকে আধারিত করে আর সমাজ নির্মাণে যদি আমরা প্রয়াসী হই, তাহলে আমাদের সামনে যে বিষয় আছে যে কানুন বা সদ্ভাবনার দ্বারা নাগরিক কর্তব্যকে পালন করা, এই বিষয়টা আমাদের সাথে পরিষ্কার। তারপরের বিষয়টা আরো সুন্দর বিষয়, সেটা হলো স্বদেশী ও স্বয়ের জাগরণ। এটা হলো আমাদের মূল কথা, এটা মূল বৈশিষ্ট্য হিন্দু সমাজের। আর কোনো সমাজ এই কথাটা বলতে পারে না। অর্জুন জিজ্ঞাসা করছে ভগবান শ্রীকৃষ্ণকে, কি অধ্যাত্ম? অধ্যাত্ম কি? তখন শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, স্বভাবহ অধ্যাত্ম উচ্চতে। স্বভাব কি না? স্বভাব হলো
জীবের ব্রহ্মের জীবভাব হয়। যখন তার স্বরূপ ব্রহ্ম স্বরূপ থেকে সে সরিয়ে আসে, সরিয়ে এসে সে যখন ইন্দ্রিয়ের দাসত্ব করে, তখন সেটা জীবভাব। তার তার চাবিটা কি হবে না, জীবের ব্রহ্মপ্রাপ্ত। এটা হলো স্বরূপ, এটা হলো এটাই হলো স্বয়ের পরম ধারণা আমাদের কাছে। সেই স্বয়ের পথে আগাতে হবে। স্বামীজি খুব দুঃখ করে সারা ভারতবর্ষ প্রায় 6.5-6 বছর পরিভ্রমণ করার পর বলছেন যে এত বড় একটা ভালো জাতি, একবার অতীত বৈভব আছে, তার কোনো প্রাইড নেই, কোনো গ্লোরি নেই, কোনো অসুবিধা নেই। যদি আপনি জমিদারের ছেলে, আজকে আমি দরিদ্র হয়েছে, যদি আপনি জানতে পারেন যে আমি জমিদারের ছেলে, সেই মর্যাদার উপর যদি থাকে, তাহলে এক সময় আমি ভালো করে ব্যবসা করে চাষ করে জমিদার হতে পারবো। কিন্তু এই মর্যাদা যদি না থাকে, এই অসুবিধাটা যদি না থাকে, তাহলে আমি দাঁড়াবেন কি করে? সুতরাং স্বস্বরূপে প্রত্যাবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছোট্ট ছোট দুটো ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি রয়্যাল কলেজেতে কেমিস্ট্রির অধ্যয়ন করতে গেছেন, গবেষণা করতে গেছেন। সেখানে বিভিন্ন দেশ থেকে সমস্ত বড় বড় রসায়নবিদরা এসছেন, সবাই গবেষণা করছে। তারা একবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে জিজ্ঞাসা করলেন যে আপনাদের ভারতবর্ষে আর অতীত রসায়নের সম্বন্ধে কিছু জানা আছে? সব দেশই কিছু না কিছু বলছে, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিচ্ছু বলতে পারলেন না। অর্থাৎ ভারতবর্ষের যে সক্রিয়তা, রাসায়নিক জ্ঞান, সেই সম্বন্ধে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কোনো জ্ঞান ছিল। তিনি মর্মাহত হলেন, দুঃখিত হলেন। ফিরে আসার পরেতে তিনি দুজন পণ্ডিতকে রাখলেন। এই দুজন পণ্ডিতকে ভালো করে সংস্কৃত শিখলেন। তারপরে সমস্তগুলো অধ্যয়ন করতে শুরু করলেন। নাগার্জুন থেকে শুরু করে সমস্ত বেদ উপনিষদ অধ্যয়ন করার পরে তিনি বই লিখলেন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। তারপরেতে তার এই স্বয়ের পথে যে যাত্রা, সেটা ভারতবর্ষ দেখেছে। তিনি বেঙ্গল কেমিক্যাল করেছেন, লবণ প্রস্তুতির কারখানা করেছেন, তিনি খাদি আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। এইরকম ভাবে স্বয়ের প্রত্যাবর্তনে আর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের এখানকার। আমরা বিষ্ণুপুরে বসে আছেন, বিষ্ণুপুরে একজন মস্ত বড় বিজ্ঞানী বশিষ্ঠ সেন, স্বামী বিবেকানন্দের শিষ্য সদানন্দ তার শিষ্য ছিলেন। তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সাথে কাজ করেছিলেন। তিনি সেই পুরাতন ভারতে একটা স্বাধীন ল্যাবরেটরি তৈরি করেছিলেন স্বয়ের চিন্তা নিয়ে। বিবেকানন্দ ল্যাবরেটরিটার নাম দিয়েছিলেন আলমোড়া। জগদীশ চন্দ্র বোস পুরাতন ভারতবর্ষের প্রথম স্বাধীন গবেষণাগার তৈরি করেছিলেন। তার পিছনে দাঁড়িয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা এবং সারা। এইরকম ভাবে প্রবুদ্ধ সমাজ স্বয়ের জাগরণের কাজে এগিয়ে এসছে। একবার কবিগুরু খুব দুঃখ করবে যে আমার আদরণীয় কার্যভাগী উল্লেখ করেছেন রবীন্দ্রনাথের স্বদেশী সমাজের কথা। রবীন্দ্রনাথ বিলেতে গেছেন, গিয়ে বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছেন, অনেকে তার ভাষণ বয়কট করছে। রবীন্দ্রনাথের খুব দুঃখ হয়েছে যে আমি একটা নোবেল লরিয়েট, নোবেল প্রাইজ পেয়েছি, আমার ভাষণ কেন প্রত্যাখ্যান করছে? তখন পরে জানালো, পরে সবাই বলতে শুরু করলো, আরে তুমি তো গোলামি দেখেছো, তোমার তো নিজের স্বপ্নতা কি আছে, সেজন্য তোমাকে আমি প্রত্যাখ্যান করছি। তো এই যে মানসিকতা, এই যে চিন্তা ভাবনা, এই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে মাথায় রেখে সঙ্গ আমাদের কাছে একটা প্ল্যানিং করেছে। সেই প্ল্যানিংগুলো আমরা টুকটুক করে মেনে চলতে হবে। সেই প্ল্যানিংটা হলো যে আমরা স্বয়ংপূর্ণভাবে স্বতঃপ্রণোদিত হয়ে দেশ, ভূষা, আহার, বিহার সব বিষয়েতে আমাদের ভারতীয় হিন্দু যে বৈশিষ্ট্য, সেগুলি পরিস্ফুট করার চেষ্টা করি। তাদের কল্যাণ হবে, তাদের আনন্দ হবে। ফাস্টফুড বর্জন করুন, ভারতীয় খাবার খান। আয়ুষত্ব বড়ারোগ্য সুখপ্রীতি বিবর্ধনা রস্যাস নির্দা স্থিরবিদ্যা আহার আশ্বাসী করবে। এই কথা কেউ বলতে পারে না যে এমন খাবার খান, ভারতীয় খাবার, যা আয়ু, সত্য, বল এবং আরোগ্য করে। যখন নামটা লিখবেন, নিজের মাতৃভাষায় স্বাক্ষর করুন। নিজের বাড়ির নামটা হিন্দু রীতি অনুসারে রাখুন, সন্তানের নামটা সেইভাবে রাখুন।
বাড়িতে যে সমস্ত উৎসবগুলো করেন সেগুলো হিন্দু রীতিনীতি অনুসারে করুন, তবেই সাহেবচাকরণ। এক কথায় আমরা যতই পড়াশোনা করি, যতই চিন্তা করি, যতই ধ্যান করি, আমরা আমাদের সত্যস্বরূপ ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা এই ছোট ছোট কাজগুলির মধ্যে দিয়ে স্বীয় অস্মিতা নিজেদের মধ্যে বিকাশ করতে না পারি। পরবর্তী সেটা হলো কুটুম্ব প্রবোধন। এটা মনে হচ্ছে অন্তিম, এটা অন্তিম নয়। এ পর্যন্ত যা বললাম সেই সমস্ত পরিবর্তনগুলির প্রয়োগশালা এইটা হল এই পরিবার। তাকে বলি পরিবার প্রবোধন বা কুটুম্ব প্রবোধন। ভারতবর্ষ সংস্কৃতির এক অদ্ভুত সৃষ্টি, সেটি হলো পরিবার প্রথা। মানুষ সংস্কৃতির একক নয়, পরিবার হলো সংস্কৃতির একক। এবং এই পরিবার যে আশ্রম, গৃহস্থ আশ্রম, গার্হস্থ আশ্রম বলি আমরা, এই গার্হস্থ আশ্রমের মধ্য থেকে এখানে শ্রম দিয়ে আর সমস্ত বর্ণের যে আছে সেই বর্ণের সৃষ্টি হয়, তার পরিপালন হয়, তার পোষণ হয়, সমাজের পরিপালন হয়, পোষণ হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিদেশি আক্রমণে এখনো বিদেশি চিন্তার দ্বারা এই পরিবার প্রথাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে ভারতবর্ষের সংস্কৃতির যে ভিত্তিভূমি, ভারতবর্ষের ধর্মের যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমি নষ্ট হয়ে যায়। 51 পরিবারবর্তী পরিবার আমাদের ভেঙে গেছে, তারপরে এসছে নিউক্লিয়ার পরিবার, তারপরে হচ্ছে সুখী পরিবার, হাম দো হামারা দো, তারপরে হচ্ছে একল পরিবার। তারপরে বলছে না তাও নয়, তুমি যেমন খুশি চলো, তুমি আজকে ইচ্ছা তুমি একা থাকো, কারো দায়িত্ব নিও না। তার কারণ দেখেছি ওরা যে বিদেশেতে আর লোকেরা বিয়ে করতে ভয় পায়, কারণ ডিভোর্স একসঙ্গে এত বেড়ে গেছে, তার জন্য এত খেসারত দিতে হয়। তারাই এরকম ধরনের হাওয়ার্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে এই সমস্ত তত্ত্বগুলো গবেষণা করে ভারতবর্ষের দিকে ঢুকে দিচ্ছে। এলজিবিটির কথা বলছি, এবং তারা সুপ্রিম কোর্টে যে এলজিবিটির আইনি স্বীকৃতি যাচ্ছে, যাতে করে ভারতবর্ষের সমাজ ঠিকমতো টিকে না থাকে। কিন্তু সমাজ যদি আমাদের টিকে না থাকে, আমরা ধর্মকে রক্ষা করতে পারবো না, আমরা সংস্কৃতিকে রক্ষা করতে পারবো না, আমরা রাষ্ট্রকে রক্ষা করতে পারবো না। তো এই সমস্ত বিষময় ফলগুলি থেকে আর আবার সুন্দর করে পরিবার প্রথাকে, অর্থাৎ আমাদের যে ঋষি পরম্পরা, আমাদের যে ঋষি হুট, তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সংঘ এক বিশেষ আবেদন রেখেছেন আমাদের সামনে, এবং তার জন্য কতগুলো প্রোগ্রামিং করেছে। সেই প্রোগ্রামিংটা কি না, সেই প্রোগ্রামিংটা হলো যে দেখুন, প্রত্যেক দিন ঘরে আমরা যারা থাকি, ঠাকুমা, ঠাকুরদা, বাবা, মা, কাকা, কাকিমা, সবাই একসাথে মিলে মিশে আর আলোচনা করব, চর্চা করব, দিনে অন্তত একবার একসাথে ভোজন করব, সপ্তাহে একদিন অন্তত ভোজন করব, হরিনাম সংকীর্তন করব, সদ্গ্রন্থ পাঠ করব। অনেকে বলেন যে সবসময় চর্চা করতে হবে, শুধু 3টে জিনিস কম করবেন বা বাদ দেবেন: পলিটিক্স, ক্রিকেট খেলা আর ফিল্মি দুনিয়ার কথা। এই 3টে বাদ দিয়ে আপনার পরিবারের যে কুলরীতি আছে, ভারতবর্ষের যে কুলরীতি আছে, ভারতবর্ষের যে বিজয় গাথা আছে, সেইগুলো আলোচনা করি। ভারতবর্ষকে অন্যভাবে জানা যাবে না, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আমার কাছে একটি মেয়ে মাঝে মাঝে আমায় ফোন করে, কলকাতার একটি বড় বিশ্ববিদ্যালয়তে সে পড়াশোনা করে, গবেষণার কারণের জন্য অনেক সময় আমার কাছ থেকে কিছু কিছু সাহায্য নেয় বা সমালোচনা করে। একদিন সে কাঁদতে কাঁদতে আমাকে ফোন করে বলছে, জানেন মশাই, দ্রৌপদী সম্বন্ধে, সীতা সম্বন্ধে কি কুৎসিত আর বিষয় উপস্থাপন করছেন আমাদের হিন্দু অধ্যাপক। জানেন মশাই, ইন্ডিওলজি মানে ভারত তত্ত্বের উপরে বই লিখেছে, সাহেবরা লিখেছে, আর সেই ভারত তত্ত্বের বই থেকে আর ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা পড়াচ্ছেন যে হিন্দুত্ব বলে কোনো বিষয় নেই, রাষ্ট্রীয়ত্ব বলে কোনো বিষয় নেই। রাষ্ট্রীয়ত্বের কথা বলে, হিন্দুত্বের কথা বলে বিকাশ করা যাবে না,
রাষ্ট্রকে এগিয়ে দিয়ে যাবে না। এই ধরনের পরিকল্পনা চক্রান্তের শিকার আমরা। এখানে বই লেখা হয়েছে Why I am হিন্দু, লিখেছে আই এম হিন্দু, কিন্তু পুরো বিষয়টা হলো হিন্দুত্বের বিরোধী। বইটা লিখেছে মাই গীতা, কিন্তু সেখানে গীতা মাই গীতা মানে আমার গীতা, শ্রীমদ ভগবত গীতা নয়। শ্রীমদ ভগবত গীতার বিশেষ কতগুলো শ্লোক দিয়ে সে তার মতন করে বলেছে। না, আমাদের যে সক্রিয় শ্রীমদ ভগবত গীতা আছে, আমাদের যে উপনিষদ আছে, আমাদের যে পুরাণ আছে, সেগুলো ছেলেদের পড়াতে হবে, সেগুলো ছেলেদের জানাতে হবে। পরস্পরের মধ্যে আলাপ আলোচনা বিচার বিমর্শ করে নিই, চর্চা করে নিই, এটি একতাবদ্ধ পরিবার তৈরি করতে হবে। পরিবার যদি একটা স্বচ্ছ পরিবার, সুস্থ পরিবার, সমৃদ্ধ পরিবার, সংস্কারিত পরিবার, পরিবার যদি ঠিক হয়, তাহলে আমরা ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারবো। যদি পরিবারও ঠিক না হয়, তাহলে আমরা ভারতবর্ষকে দিশা দিতে পারবো না। আমাদের দুঃখ বাড়বে, নিরন্তর দুঃখ বাড়বে। ছেলেরা চলে যাবে, বিদেশে গিয়ে থাকবে, তাদের কৃতজ্ঞতা থাকবে না। কৃতজ্ঞতা দেখান, কৃতজ্ঞতা না বুঝতে পারলে কি করে হবে? দেশের প্রতি কৃতজ্ঞতা যদি না থাকে, যে মানুষের কৃতজ্ঞতা নেই সে বিকশিত ব্যক্তিত্ব নয়। মানুষ বিকশিত হলে, পরিবার বিকশিত হলে সমাজ বিকশিত হয়, সমাজ বিকশিত হলে রাষ্ট্র সমৃদ্ধ হয়। এই সমস্ত দায়িত্বগুলো আমাদের নিজের কাঁধে নিতে হবে, তা না হলে আমরা এই কাজটা করে উঠতে পারব না। এই যে পঞ্চ পরিবর্তনের কথা বলা হলো, যে 5টি পরিবর্তন আমাদের নিয়ে আসতে হবে, এই 5টি পরিবর্তন নিয়ে আসা পূর্ণ দায়িত্ব সমাজের সমস্ত মানুষকে নিতে হবে। সঙ্গ যে বিষয়টি রেখেছেন, এটা মোটেই কঠিন বিষয় নয়, খুব সাধারণ বিষয়। এটি কোনো আন্দোলন নয়, এটি কোনো বিশেষ এজেন্ডা নয়, এটি কোনো প্রতিরোধ বা প্রতিবাদ নয়। প্রত্যেকে নিজে আর আজ থেকে এসে অভ্যাসটা শুরু করে। পরম পূজনীয় সরসংঘচালকজি, বর্তমান সরসংঘচালকজিকে আহ্বান জানিয়েছেন যে এই বছর 2026 সাল আমরা প্রত্যেকে এই পঞ্চ পরিবর্তনের অভ্যাস করব। আর এই 1 বছর ধরে এই অভ্যাসের ফলে আমাদের যে অনুভব হবে, সেই অনুভব সমাজের সামনে রাখবো। কিভাবে রাখবো? না, আমি ভারতীয় মূল্যবোধে আধারিত এক প্রেরণাদায়ী দৃষ্টান্ত হিসাবে, ব্যক্তিত্ব হিসাবে সমাজের মধ্যে অবস্থান করব। তখন যদি আমি সমাজকে বলি, তখন সমাজ আমার কথা শুনবে। তাহলে আগামী বছরগুলি সেই অনুসারে সমাজ পরিবর্তনে আমি এক উদাহরণযোগ্য অনুপ্রেরণা তৈরি হব। এই কাজটি আমাদের বর্তমান পূজনীয় সরসংঘচালকজি আমাদের কাছে আহ্বান জানিয়েছেন। তো আপনাদের সকলকে পুনরায় কৃতজ্ঞতা প্রীতি জানিয়ে এই আহ্বানেতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি সবার কাছে আগ্রহ জানাচ্ছি। হলো স্বামীজি বলছেন, লুক ব্যাক as far as you can, কতটা পারো পিছনের দিকে তাকাও। Drink deep of the eternal fountains. তোমার পিছনে যে জ্ঞান বিজ্ঞানের নির্ঝরণী আছে, তাকে আকণ্ঠ পান করো। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, বিজ্ঞান, অর্থ, সমস্ত যা আছে পুরাতন সব তুমি পান করো। তারপরে কি করবে? লুক ফরওয়ার্ড, মার্চ ফরওয়ার্ড টু মেক ইন্ডিয়া ব্রাইটার, গ্রেটার, much higher than ever she was. তিনি যা কখনো ছিলেন না, এই অতীতকে সম্বল করে সামনের দিকে তাকাও, তাহলে তুমি নতুন ভারতবর্ষ রচনা করতে পারবে। স্বামীজির ভাবশিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু তার অন্তর্জগতে যে গীতের গুঞ্জন হতো, সেটা বলে আজকে আমি বিরাম দেব। চোখের সামনে ধরিয়া রাখিয়া অতীতের সেই মহান আদর্শ, চোখের সামনে ধরিয়া রাখিয়া অতীতের সেই মহান আদর্শ, জাগিব নূতন ভাবের রাজ্যে, রচিব প্রেমের ভারতবর্ষ।
সংঘের পদযাত্রা অখণ্ড হোক। ভারত মাতার জয় হোক।